এর আগে বাংলাদেশের সিচুয়েশন নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যাতে বাংলাদেশের নতুন প্রজন্ম অর্থাৎ ছাত্র সমাজ কীভাবে বঞ্চিত হচ্ছে তা জানিয়েছিলাম। শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটা আর কারো কাছে অজানা নয়, আর তারপরে যে পরিস্থিতি তা নিয়েই আজকে আমি কথা বলবো। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে বাংলাদেশের বর্তমান সিচুয়েশান নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঘটনাটি শুরু হয়েছিল কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন নিয়ে, যেটা করেছিল বাংলাদেশি ছাত্ররা। আর এই কোটা সিস্টেম এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশেই আছে, এই কোটা সিস্টেম কিন্তু ভারতেও আছে। সে যাই হোক, ওই ছাত্র আন্দোলনে কিন্তু বহু ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে, অনেকে গুরুতর আহতও হয়েছে। এরপর বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দেয় এবং ওই কোটা সিস্টেম যে পার্সেন্টেজ ছিল তা কমিয়ে নিয়ে আসার কথা বলা হয়। ওই সময় একটি কথা ভীষণভাবে প্রচলিত হয়েছিল, আর তা হলো চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এবার আসি বর্তমান পরিস্থিতিতে, কিভাবে আরও উত্তাল হয়ে উঠল বাংলাদেশ। ছাত্রছাত্রীরা দাবি করেছিল যে ছাত্ররা যখন আন্দোলন করছিল সেই সময় শেখ হাসিনা সরকার ও তার প্রশাসন যেভাবে তাদের ওপর অত্যাচার চালিয়েছে তার জন্য শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। ওই আন্দোলনের সময় যে ইন্টারনেট পরিষেবা এবং স্কুল ও কলেজ বন্ধ করা হয়েছিল তা অবিলম্বে চালু করতে হবে। মোদ্দা কথা হলো বাংলাদেশকে আবারও নর্মাল পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হবে, কিন্তু শেখ হাসিনার সরকার নানান রকম বাহানা দিতে থাকে এবং ছাত্র সমাজের দিকে বিভিন্ন তির্যক মন্তব্য করতে থাকে। এখান থেকেই ছাত্ররা শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলতে থাকে। আবারও তারা রাস্তায় নামে। শেখ হাসিনা এর কোনো রকম কোনো প্রতিকার না করেই ছাত্রদের দিকে আক্রমণ করতে শুরু করে এবং তার প্রশাসন এতে শয়ে শয়ে ছাত্রছাত্রীদের প্রাণ কেড়ে নিয়েছিল। শেখ হাসিনা তখনও পদত্যাগ করেনি। তিনি দাবি করেন যে জামাতে ইসলামী এবং বিএনপি বিরোধী এই দুটি দল, তারাই নাকি এই কোটা সংস্কারপন্থী আন্দোলনে আগুন ছড়াচ্ছে। পদত্যাগের কিছুদিন আগেই কিন্তু শেখ হাসিনা এই জামাতে ইসলামী নামক দলটি নিষিদ্ধ করেন। শেখ হাসিনা পদত্যাগের জন্য আন্দোলন কিন্তু তখনও পর্যন্ত বন্ধ হয়নি। এরপর আপনারা সবাই জানেন আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। এ নিয়ে কোনো সংশয় নেই যে শেখ হাসিনা খুব একটা ভালো মানুষ ছিলেন। উনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারতেন, আর গণতন্ত্রের নাম করে প্রহসন চালিয়ে গেছে। নির্বাচন ও সাথে সরকার গঠনকে উনি খেলনাবাটি মনে করতেন। মনে আছে এই আগস্ট মাসে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাড়িতে হত্যা করা হয়েছিল, আর কাকতালীয়ভাবে তার কন্যাকেও কিন্তু এই আগস্ট মাসেই দেশ ছাড়তে হলো। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠন করা হচ্ছে এবং বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন সে সমস্ত কিছুই বিচার করা হবে, সাথে শান্তিও ফিরিয়ে নিয়ে আসা হবে। শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রত্যেক বাংলাদেশিদের মুখে একটাই কথা, বাংলাদেশ আবারও স্বাধীন হলো এবং ছাত্ররা যে আন্দোলন করছিল তা সার্থক হলো। সব কিছুটাই ঠিক আছে, কিন্তু জয়ের আনন্দের মাঝে এগুলো কি হচ্ছে? গণভবনে বা সংসদ ভবনে সেখান থেকে জিনিস লুটপাট, জিনিস নষ্ট করা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে জয়ের উল্লাস, এগুলো কি মেনে নেওয়া যায়? সাথে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা। শুধু তাই নয়, আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, যার সাথে প্রত্যেকটা বাঙালির আবেগ জড়িয়ে আছে। যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, তার মূর্তি ভেঙে ফেলতে হলো। এই জন্যই কি ছাত্ররা এত আন্দোলন করেছিল? এসব দেখার জন্য? আর একটা জিনিস ভেবে দেখুন তো, সত্যি কি এসব ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যারা ছিল তারাই করছে, নাকি তাদের সামনে রেখে নাম ভাঙিয়ে পিছনে অন্য কেউ বসে আছে এই সমস্ত কাজ করে যাচ্ছে? এই গণ্ডগোলের জেরে ভারতবর্ষ বাংলাদেশের সীমান্তে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে করে এই পরিস্থিতিতে কোনো বাংলাদেশি ভারতের মধ্যে ইনলিগালি প্রবেশ করতে না পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তবে হ্যাঁ, বাংলাদেশের সমস্ত মানুষ কিন্তু এই ঘটনার সাথে যুক্ত না। স্বাধীনতা পাওয়াটা যতটা কঠিন, তার থেকেও কঠিন সেটাকে ধরে রাখা।
সেটাকে সম্মান করার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।